Hello everyone, welcome to Nutra Management. আজকে আমরা ফাইন সুগার এবং কিডনি স্টোন, বৃক্কীয় পাথর এবং ফাইন সুগার অর্থাৎ সুক্রোজ, ফ্রুক্টোজ যে সমস্ত ফাস্ট ফুডে পাওয়া যায় বা আমাদের যে বেভারেজগুলোতে পাওয়া যায়, সেইগুলো আমাদের বৃক্কীয় পাথর তৈরি করার সম্ভাবনা কতটা বৃদ্ধি করে, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। বর্তমান যে আমাদের খাদ্য অভ্যাস, সেই খাদ্যাভ্যাসে প্রায় সমস্ত জেনারেশনের ব্যক্তিবর্গ সবাই আমরা ফাস্ট ফুডের প্রতি অত্যন্ত আসক্ত এবং এই যে কোল্ড ড্রিঙ্কস যেটা পাওয়া যায় তার প্রতি আসক্ত। এইগুলো যে আমাদের গোপনে বৃক্কীয় পাথর তৈরির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু আমরা অনেকটা জানি না। এটাই কিন্তু একটা বিশাল হেলথ এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষার একটা বিশাল ব্যাপার। তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বলছি কিডনি স্টোন, বৃক্কীয় পাথর কি সেটা আমরা আগের যে স্লটগুলোতে আলোচনা করেছি এবং তার কি কি ধরনের স্টোন পাওয়া যায় সেটাও আমরা বলেছি। তার সঙ্গে কিছু কিছু ডায়েটের সম্পর্ক আমরা বলেছি। আজকে আমরা বলতে চাইছি সেই ডায়েট যেটাকে বলে হয় ফাস্ট ফুড, প্রসেসড ফুড, প্রিজার্ভ ফুড, যার মধ্যে প্রচুর ফাইন সুগার যথা ফ্রুক্টোজ আছে, সুক্রোজ আছে, এইগুলো আমাদের কিডনি স্টোন বা বৃক্কীয় পাথর হওয়ার সম্ভাবনা কিভাবে বাড়াচ্ছে, কতটা বাড়াচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা বলেছিলাম আগের দিন ক্যালসিয়াম অক্সালেট, এই স্টোনটা আমাদের সব থেকে বেশি হয়, প্রায় 70 থেকে 80%। এছাড়াও ইউরিক অ্যাসিড স্টোন আছে, এছাড়াও স্টুভাইট স্টোন যেটা হচ্ছে রেনাল টিউবুল ইনফেকশন বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের সঙ্গে জড়িত, সিস্টিন স্টোনও আমরা দেখতে পাই। এখন এই ফাইন সুগার এটা কি না, রিফাইন্ড সুক্রোজ, সুক্রোজ একটা দ্বিশর্করা আমরা জানি, যেটা হচ্ছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজের মিশ্রণে তৈরি হয়েছে, এবং এই সুক্রোজটা আমাদের ইন্টেস্টাইন থেকে সরাসরি সহজে অ্যাবজর্পশন হয়ে যায় ফ্রুক্টোজ হিসেবে এবং গ্লুকোজ হিসেবে। এরা অনেক মিষ্টি দ্রব্যের মধ্যে থাকে, সফট ড্রিঙ্কে থাকে, প্রসেসড ফুডে থাকে, এবং এইগুলো বেশি মাত্রায় গ্রহণ করার ফলে আমাদের এই যে বৃক্কীয় পাথর হওয়ার সম্ভাবনা কিভাবে বাড়াচ্ছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। প্রথম হচ্ছে যে যদি আমাদের ডায়েটের মধ্যে আমরা এই ফাইন সুগার বেশি খাই, যেটা আমরা ফাস্ট ফুড বা সফট ড্রিঙ্কের মাধ্যমে, তাহলে এই উচ্চ মাত্রার গ্লুকোজ রক্তে আমাদের বিটা সেলকে স্টিমুলেট করে এবং সে ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়, এবং এই ইনসুলিনের ক্ষরণ বাড়ার ফলে সে কিন্তু রেনাল টিউবুল থেকে আমাদের ক্যালসিয়াম, আমাদের যে রিঅ্যাবজর্পশন সেটাকে কমিয়ে দেয়। এর ফলে ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি মাত্রায় নির্গত হয়, যেটা এই ক্যালসিয়ামের সঙ্গে ফসফেট যুক্ত, এই ক্যালসিয়াম ফসফেটের ক্রিস্টাল, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল তৈরির সম্ভাবনা বাড়ায়, এবং এইগুলোই হচ্ছে রেনাল স্টোনের মুখ্য উপাদান। তাহলে আমাদের মূত্রে ক্যালসিয়ামের মাত্রা, নির্গমনের মাত্রা বেড়ে যাচ্ছে যদি আমরা ডায়েটে বেশি ফাইন সুগার বেশি করে খাই। আবার দ্বিতীয় মেকানিজম হলো, আমরা আগের স্লটে বলেছিলাম যে আমাদের সাইট্রেট আমাদের রেনাল স্টোন করার প্রবণতা কমায়, কিন্তু যদি আমাদের এই ফাইন সুগার বেশি আসে তাহলে কিন্তু সাইট্রেট অ্যাবজর্পশন মানে রিঅ্যাবজর্পশন, সাইট্রেট রিঅ্যাবজর্পশন এটা আমাদের বেশি করে দেয় রেনাল টিউবুল থেকে সাইট্রেট রিঅ্যাবজর্পশন, অর্থাৎ আমাদের ইউরিনের মধ্যে সাইট্রেটের মাত্রা আমাদের কমে যাবে। সাইট্রেটটা কি করে না, ক্যালসিয়ামের অক্সালেট তৈরি হতে দেয় না, যেটা আমাদের ক্যালসিয়াম সাইট্রেট
ডিজলভ করে ইউরিনের মাধ্যমে পাঠায়। যেহেতু সাইট্রেট কমে যাচ্ছে, তাহলে ক্যালসিয়ামে সাইট্রেট হতে পারছে না, ক্যালসিয়াম অক্সালেট হওয়ার প্রবণতা বেড়ে যায়, যেটা আমাদের রেনাল স্টোনের মাত্রা বাড়িয়ে দেয়। 3 নম্বর প্রসেস হচ্ছে যে ফাইন সুগার যথা ফ্রুক্টোজ যদি আমরা খাই এই আমাদের ফাস্ট ফুডের মাধ্যমে, তাহলে ফ্রুক্টোজটা প্রথমে ফ্রুক্টোকাইনে দিয়ে ফ্রুক্টোজ 1 ফসফেট হয়ে যায়। এই ফ্রুক্টোজ 1 ফসফেট হওয়ার সময় সেই বেশি মাত্রায় এটিপি কে ব্যবহার করে নিচ্ছে, তারপরে এটিপি ব্যবহৃত হয়ে এডিপি হয়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে গ্লুকোজ থেকেও তো সার হয়, কিন্তু গ্লুকোজ থেকে যখন গ্লাইকোলিসিসে ঢোকে তখন সেখানকার রেট লিমিটিং এনজাইম থাকে, যেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এই ফসফোফ্রুক্টোকাইনেজ সে অতিরিক্ত মাত্রায় এই এটিপি সেলের মধ্যে এটিপির মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এটিপিকে বেশি ডিপ্লেশন বা এটিপির মাত্রা একটা নির্দিষ্ট মাত্রা নিচে নামতে দেয় না। কিন্তু যদি শুধু ফ্রুক্টোজ বেশি আসে ব্লাডে তথা সেলে, তাহলে ফ্রুক্টোজ আমাদের কাইনেজ দ্বারা ফ্রুক্টোজ 1 ফসফেট হবে। সেই ফ্রুক্টোজ 1 ফসফেট সরাসরি এটিপিকে ব্যবহার করে ফ্রুক্টোজ 1 ফসফেট হয়েছে, তারপরে এটিপিটা ভেঙে এডিপি হয়েছে। সেই ফ্রুক্টোজ 1 ফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ ইউটিলাইজ না করে গ্লাইকোলিসিস পদ্ধতিতে ব্যবহৃত হচ্ছে। তাহলে এটিপি ভেঙে এডিপি হলো, এডিপিটা ভেঙে আমাদের আলটিমেট এএমপি হবে, এএমপিটা আবার ভেঙে আমাদের জেনথিন হবে এবং হাইপো ইউরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে এই যে ইউরিক অ্যাসিড তৈরি করলো, হাইপোজেনথিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেই ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ছে, তার ফলে আমাদের মূত্রে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল বেশি হওয়ার সম্ভাবনা বেশি কিডনিতে। আবার আমরা বলেছিলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি করে করছে না, অ্যাসিডিক পিএইচ যখন করে দেয় আমাদের বেশি মাত্রায় যদি আমরা ফ্রুক্টোজ খাই, তাহলে ফ্রুক্টোজ কি করে না অ্যাসিডিক প্রবাবিলিটি, অ্যাসিডিক কন্ডিশন, অর্থাৎ আমাদের রক্তের মাত্রা পিএইচ মাত্রা কমিয়ে দেয়। কি করে কমায় না, ফ্রুক্টোজ থেকে বেশি মাত্রায় পাইরুভেট হচ্ছে, পাইরুভেট থেকে ল্যাকটেট হলে আমাদের ব্লাড পিএইচ কমে যাচ্ছে। এই অ্যাসিডিক রক্তের অ্যাসিডিক পিএইচ আমাদের ইনসুলিনের সক্রিয়তাকে ইনহিবিট করে, যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স, এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলেও আমাদের হচ্ছে ইউরিনের পিএইচ অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক পিএইচ হলে আমাদের ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ডিপোজিশন হওয়ার সম্ভাবনা বাড়ে, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ডিপোজিশন হওয়ার সম্ভাবনা বাড়ে, সিস্টিন ক্রিস্টাল ডিপোজিশন হওয়ার সম্ভাবনা বাড়ে। তাহলে এই যে 4টে প্রসেস বলা হলো যে ফাইন সুগার দ্বারা আমাদের ক্যালসিয়ামের ইউরিনের ক্যালসিয়ামের মাত্রা বাড়ছে, যেটা ক্যালসিয়াম অক্সালেট তৈরি করছে, সাইট্রেটের মাত্রা কমছে, যেটা আমাদের ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম ফসফেট তৈরি করার প্রবণতা বাড়াচ্ছে, ইউরিক অ্যাসিড প্রোডাকশন বাড়ছে, তার ফলে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, যার ফলে আমাদের রেনাল স্টোন সম্ভাবনা বাড়ছে। ফ্রুক্টোজ মেটাবলিজম আগে আমরা বলেছিলাম যে এটিপি ডিপ্লেশন করছে, ফসফোফ্রুক্টোজ মানে ফ্রুক্টোজ কাইনেজ দ্বারা ফ্রুক্টোজ 1 ফসফেট, তার থেকে এটিপি ভেঙে এএমপি ভেঙে আমাদের ইউরিক অ্যাসিড, তার ফলে আমাদের মূত্রে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ছে, তার ফলে ইউরিক অ্যাসিড থ্রেশহোল্ড মাত্রার উপরে চলে যাচ্ছে, হাইপার ইউরিয়া হচ্ছে, যেটা ইউরিক ক্রিস্টাল তৈরির হার বাড়াচ্ছে। তাহলে আমরা কি শিখলাম যে আমাদের যে রিফাইন্ড সুগার যেটা আমাদের ফাস্ট ফুডে আছে, যেটা আমাদের প্রসেসড ফুডে আছে, সেটা আমাদের রেনাল স্টোন বাড়াচ্ছে। এই জন্য আমাদের প্রোটেক্টিভ ফুড এর সঙ্গে খাওয়ার উচিত, যেটা হলো সাইট্রেট যুক্ত খাবার, আর একটা হচ্ছে উচ্চ মাত্রায় জল আমাদের গ্রহণ করা উচিত। এবং এই যে টোটাল সামারিটা বললাম, এর মেকানিজম যে কি নোটস, সেটা হচ্ছে বেশি ফাইন সুগার খাওয়ার ফলে হাইপার ক্যালসিউরিয়া হচ্ছে, হাইপার ইউরিকোসুরিয়া হচ্ছে, ইউরিক অ্যাসিডের মাত্রা ইউরিনে বাড়ছে, লো সাইট্রেট কনসেন্ট্রেশন ইন ইউরিন হচ্ছে, আর ইউরিন পিএইচ অ্যাসিডিক হচ্ছে, অর্থাৎ রিডিউসড ইউরিন পিএইচ। এবং এই 4টে কন্ডিশনই আমাদের রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বাড়িয়ে দেয়। একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 500 ml যদি আমরা সফট ড্রিঙ্ক খাই, সেখানে প্রায় 60 গ্রাম আমাদের সুগার পায়, এবং এই 60 গ্রাম সুগারের মধ্যে প্রায় 33 থেকে 35 গ্রাম ফ্রুক্টোজ থাকে, আর বাকিটা থাকে গ্লুকোজ। গ্লুকোজ আমাদের রেনাল স্টোন করার সম্ভাবনা অনেকটা কম,
সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে ফ্রুক্টোজ ভেরি হাই, কর্ন সুগারে যে ফ্রুক্টোজ আছে সেটার সম্ভাবনা হাই, সুক্রোজ ভেরি হাই নয় হাই, তাহলে সব থেকে ফ্রুক্টোজ হচ্ছে হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, সুক্রোজ হচ্ছে হাই রিস্ক, গ্লুকোজ হচ্ছে মডারেট রিস্ক। কিন্তু যদি আমরা ফলের মাধ্যমে এই ফ্রুক্টোজ খাই, ফলে তো ফ্রুক্টোজ আছে, ফলের সঙ্গে যদি আমরা ফল বেশি খাই সেখানে ফ্রুক্টোজ এলেও কিন্তু আমাদের রেনাল স্টোন করবে না। কেন করবে না? না, সাধারণ ফলের মধ্যে প্রচুর ডায়েটারি ফাইবার আছে, তার ফলে তারা ফ্রুক্টোজকে বেশি করে অ্যাবজর্পশন হতে দিচ্ছে না, তার ফলে সেলে সেই ফ্রুক্টোজ যেতে পারছে না, তার ফলে ওই যে প্রসেসগুলো যেগুলো ওই 4-5টা মেকানিজম বলা হলো সেগুলোকে সে ইন্টারফেয়ার করতে পারছে না, এবং যার ফলে বৃক্কীয় পাথর হওয়ার সম্ভাবনাটা কমাচ্ছে। তাহলে আমাদের কর্তব্য কি? না, আমাদের এই অ্যাডেড সুগার যুক্ত ফুড আমাদের কম গ্রহণ করা, ওয়াটার ইনটেকটা আমাদের বাড়ানো দরকার, 2.5 লিটার পার ডে অ্যাটলিস্ট করা দরকার। আর এই ফাইন সুগার না খেয়ে আমরা ফ্রুটস খাই, ভেজিটেবলস খাই, তাহলে কিন্তু আমাদের রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ ওখানে ফাইবার এই সুগার অ্যাবজর্পশনকে বাধা দেবে। আর আমরা হেলদি ওয়েটটা মেনটেন করি, হেলদি ওয়েট, যাতে আমাদের ওবেসিটি না আসে, কারণ ওবেসিটির ফলেও আমাদের রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায়। অতএব আমরা হোম মেসেজ যেটা দিতে পারি যে ফাইন সুগার যদি এক্সেস মাত্রায় নিই তাহলে রেনাল স্টোন বাড়বে। ফ্রুক্টোজ 4 থেকে 5টা উপরে বা 5টা পদ্ধতির দ্বারা আমাদের রেনাল স্টোন সম্ভাবনা বৃদ্ধি করে। আর ডায়েট যদি মডিফিকেশন করি, ফুড স্টাইল যদি আমরা মডিফিকেশন করি, তাহলে রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা কমে যায়। অতএব আমরা মন্তব্যে পৌঁছাতে পারি যে আমাদের খাবারের মধ্যে আমাদের রিফাইন্ড সুগার কম মাত্রায় গ্রহণ করব, যার ফলে আমাদের বৃক্কীয় পাথর থেকে আমরা রক্ষা পাই। ধন্যবাদ।